রিয়াল মাদ্রিদের মেইন ম্যানেজার জাভি আলোনসো, যে কিনা একজন সিস্টেম ওরিয়েন্টেড কোচ, সে কিভাবে রিয়াল মাদ্রিদের সিস্টেম ওরিয়েন্টেড ফিলোসফির অভিশাপ দূর করলেন সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা যদি আগের দুইটা সিস্টেম ওরিয়েন্টেড ম্যানেজারকে দেখি তখন বুঝতে পারবো আসলে মাদ্রিদে কি কি সমস্যা হচ্ছিল এই সিস্টেম ওরিয়েন্টেড কোচদের আন্ডারে। আমরা যদি রাফা বেনিতেজকে দেখি, সে কিন্তু সফল একজন ম্যানেজার। সে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ভিলারিয়ালেও ভালো সফল একটা ম্যানেজার ছিলেন। বাট মাদ্রিদে আসার পর সে কেন শাইন করাইতে পারে নাই? রাফা বেনিতেজকে বলা হইতো ইঞ্জিনিয়ার কোচ। কেন বলা হইতো? সে কখনো ম্যান টু ম্যান চিন্তা করতো না। সে সবসময় চিন্তা করতো স্ট্রাকচার ভার্সেস স্ট্রাকচার, মানে একটা দলের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাকে সে আরেকটা স্ট্রাকচারের মাধ্যমে ডিস্ট্রয় করতে চাইতো বা পরাজিত করতে চাইতো। তার সিস্টেমটা ছিল এইরকম। আর সে সবসময় প্লেয়ারদের এমনভাবে সেট করতো যে তার স্ট্রাকচারে যাতে প্লেয়াররা সেট হয়ে থাকে। সে চিন্তা করতো এই প্লেয়ারকে এখানে খেলাবো, ওই প্লেয়ারকে এইখানে খেলাবো, এবং সে যে স্ট্রাকচারটা তৈরি করতো ওই প্লেয়ারগুলোকে ওই স্ট্রাকচারের মধ্যেই সেট হইতে হইতো। এটা হয়তো লিভারপুলে এবং ভিলারিয়ালে খুবই ভালোভাবে সাইন করে, হয়তো না, এটা খুবই ভালোভাবে এক্সিকিউট করতে পারছে। বাট মাদ্রিদে যখন আসছে তখন সমস্যাটা কই হয়েছে? মাদ্রিদে আসার পর মাদ্রিদে যে তারকাবহুল প্লেয়ারগুলো ছিল এবং তারা এই জিনিসটা মেনে নিতে পারে নাই, এটাই হচ্ছে সমস্যা। এই কারণে রাফা বেনিতেজ খুব একটা স্টে করতে পারে নাই। আমরা যদি আরেকটা ম্যানেজার দেখি, লোপেতেগুই, সে কিন্তু সিস্টেম ওরিয়েন্টেড, বাট সে আরেকটু অ্যাডভান্স। সে হচ্ছে একটা প্লেয়ারের রিদমকে ফলো করে তারপর হচ্ছে ওই সিস্টেমটা অন করতো। মানে কীরকম, রোনালদো যেমন খেলে ওইভাবে সিস্টেম ওরিয়েন্টেড করতো না, বাট রোনালদো যে জায়গায় সেট হবে এই জিনিসটা সে করার ট্রাই করতো। আর তার সবচেয়ে ভালো দিকগুলো যেটা ছিল সেটাই হচ্ছে মাদ্রিদের জন্য সব থেকে খারাপ দিক। সে চিন্তা করতো এই প্লেয়ার এইভাবে পাস দিবে, এই প্লেয়ার এইখানেই দাঁড়াবে, এই প্লেয়ার তার জোন থেকে বের হইতে পারবে না, সে যদি জোনের মধ্যে থাকে তাহলে ভালো কিছু করতে পারবে। এই ধরনের কোচরা সবসময় ছোট দলের আন্ডারে, মানে ছোট দল নিয়ে ভালো খেলতে পারে। বাট যখন তারকাবহুল ক্লাব মেইনটেন করতে হয় তারা এই জিনিসগুলো মানতে পারে না। তারকাবহুল ক্লাবে কি হয়, যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, লুকা মডরিচ, টনি ক্রুজ, তারপর কারিম বেনজেমা, তারা কি চিন্তা করে? তারা হচ্ছে চিন্তা করে যে আমাদের ফ্রিডম দরকার। আর মাদ্রিদে যেসব প্লেয়াররা খেলতো বা মাদ্রিদ যে ওয়েতে খেলতো সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাকে। আর কাউন্টার অ্যাটাকে কিন্তু কখনোই স্পেশাল কোনো প্লেয়ার থাকে না যে এই প্লেয়ারটাই কাউন্টার অ্যাটাকটা শুরু করবে বা এই প্লেয়ারটাই এই কাউন্টার অ্যাটাকটা এক্সিকিউট করবে। কাউন্টার অ্যাটাক যদি আমি কথা বলি, সেখানে সব থেকে ভালো কাউন্টার অ্যাটাক দেওয়া হতো আমার দেখা হোসে মরিনহো। তো সেখানে যে কেউ কাউন্টার অ্যাটাকটা শুরু করে দিত এবং দেখা যাচ্ছে যে আমাদের যে ফ্রন্ট লাইনার ছিল তারা গিয়ে সেটা হচ্ছে গোলে পরিণত করতো বা গোল দেওয়ার চেষ্টা করতো। ওই কাউন্টার অ্যাটাকগুলো দেখতে ভালো লাগতো। আর প্লেয়ারদের কোনো সিস্টেম ছিল না যে এই জায়গায় দাঁড়ায় থাকতে হবে, তারা যখন যেখানে দরকার সেখানে গিয়ে দাঁড়াইতো। তো লোপেতেগুই এবং রাফা বেনিতেস এই জিনিসটা আসলে মাদ্রিদে সেট হইতে পারে না। মানে তাদের যে মেন্টালিটি, তারা যেভাবে থিঙ্ক করে মাদ্রিদের প্লেয়াররা ওইভাবে থিঙ্ক করে না, যার কারণে তারা মাদ্রিদে কোনোভাবেই টিকতে পারে নাই। খুব অল্প সময় মাদ্রিদে ছিল এবং মাদ্রিদে ভালো কিছু করতে পারে নাই। বাট এই জায়গায় জাভি আলোনসো কিন্তু ডিফারেন্ট। সেও একজন সিস্টেম ওরিয়েন্টেড কোচ, বাট তার খেলার ধরনটা, মানে তার যে কোচিং করানোর ধরন, এটা কিন্তু টোটালি তাদের থেকে ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? আমরা যদি লাস্ট 10টা ম্যাচ দেখি জাভি আলোনসোর, সে 10টা ম্যাচে প্রত্যেকটা ম্যাচে আলাদা আলাদা একাদশ নামিয়েছে। সে টোটালি আগে যে টিমের সাথে খেলা হচ্ছে সেই টিমটাকে অবজার্ভ করে, সেই টিমটাকে নিয়ে রিসার্চ করে, দেন হচ্ছে ওই টিমের এগেইনস্টে কোন প্লেয়ার ভালো খেলতে পারবে ওই প্লেয়ারদের নিয়ে সে হচ্ছে একটা একাদশ সাজায়। একাদশ সাজানোর পর ওই প্লেয়াররা কোন কোন জায়গায় সেরা এবং কি কি আউটপুট দিতে পারবে সেই জিনিসটাও সে খুব ভালোভাবেই জানে। যার কারণে ওই জায়গাগুলোতে তাদের করে দেয়, মানে সেট করে দেয়। এবং জাভি আলোনসো কিন্তু প্রচুর প্রেসে খেলে, মানে বল যতই পায়ে রাখুক সে কিন্তু প্রেস করে করে তারপর খেলায়। অনেক সময় দেখা যায় কাউন্টার অ্যাটাকেও খুবই ভালো। আমরা যখন
বায়ার্ন লেভারকুসেন খেলা দেখছি, তখন দেখছি যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক দুইজন কাউন্টার অ্যাটাকের জন্য অলওয়েজ রেডি থাকতো, এবং সেন্টার ফরওয়ার্ড যে থাকতো সে হেড দিয়ে গোল দিছে। মানে ম্যাক্সিমাম যে কাউন্টার অ্যাটাকের গোলগুলো ছিল ম্যাক্সিমাম ছিল হেডের মাধ্যমে। আর আমরা কিন্তু বায়ার্ন লেভারকুসেনতে একটা জিনিস দেখছি, জাভি আলোনসো কামব্যাক কিভাবে করতেছে, এই কাউন্টার অ্যাটাকগুলোর মাধ্যমেই কিন্তু কামব্যাক করতেছে। বল যদি পজিশন ধরে ধরে খেলতো তাহলে কিন্তু কামব্যাক করতে পারতো না। সো জাভি আলোনসো এই জায়গায় ওই দুইটা কোচের থেকে অনেক বেশি এগিয়ে। সে হচ্ছে প্রপার রিসার্চ করে, এবং রিসার্চ করার পাশাপাশি তার ট্যাকটিক্সগুলো কিন্তু দেখা গেছে বেনিতেজের ডিসিপ্লিন, লোপিতগুইয়ের তার চিন্তা ভাবনা, এবং পেপ গার্দিওলার যে স্পেস ম্যানেজমেন্ট, এই সব কিছু সে নিজের মধ্যে অ্যাডাপ্ট করছে। অ্যাডাপ্ট করার পর সে একটা সিস্টেম ক্রিয়েট করছে, যে সিস্টেমে যে প্লেয়ারটা ভালো খেলবে ওই প্লেয়ারটাকেই রাখা হচ্ছে, এবং যে দলের এগেইনস্টে যে দল যেভাবে খেলে ওই দলের এগেইনস্টে ওইটার এন্টি একজন প্লেয়ার রাখা হচ্ছে। কিছু প্লেয়ার সেট আছে, যেমন হচ্ছে থিবো কর্তোয়া, এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, এরা হচ্ছে সেট প্লেয়ার, এদের সবসময়ই হচ্ছে একাদশে রাখা হচ্ছে। বাট এর বাইরে কিছু মেইন প্লেয়ার আছে যাদেরকে হয়তো সাবস্টিটিউশনে রাখা হচ্ছে, অনেক সময় নামানোই হচ্ছে না। এটা কিন্তু জাভি আলোনসো বুঝে, মানে রিয়াল মাদ্রিদের সাথে খাপ খাইয়ে তারপর হচ্ছে টিমটা প্ল্যান করতেছে, টিম বিল্ড আপ করতেছে, এবং তার সাথে প্লেয়ারদের আমার যতটুকু মনে হয় খুবই ভালো সম্পর্ক। এই কারণে রিয়াল মাদ্রিদে আমরা 21-22 সিজনে, যেটাতে হচ্ছে কারিম বেনজেমা ব্যালন ডিওর জিতলো, রিয়াল মাদ্রিদ কাম ব্যাক করে করে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ওই সিজনটাতে যদি দেখি, ওই সিজনটাতে কিন্তু রিয়াল মাদ্রিদ কখনোই ইন্ডিভিজুয়াল একটা প্লেয়ার হিসাবে ওই রকম খেলে নাই। রিয়াল মাদ্রিদ খেলছে টোটালি 11 জন হচ্ছে একটা প্লেয়ার, এরকম মনে হয়েছে। মানে সবাই খেলছে, কারো মধ্যে কোনো ধরনের জড়তা ছিল না। একজন হয়তো আরেকজনকে বুঝতে পারতেছিল ভালো, তাদের মধ্যে বন্ডিংটা খুবই ভালো ছিল। তাদের দেখতাম মাঠে যেমন সম্পর্ক, মাঠের বাহিরেও তার থেকে মনে হয় ভালো সম্পর্ক। এরকম বন্ডিং যখন তৈরি হয় একটা টিমের, ওই বন্ডিংটা থেকে তারা তাদেরকে বুঝতে পারে, খেলার মাঠেও বুঝতে পারে এবং খেলার বাহিরের মাঠেও বুঝতে পারে। আর এটা ফুটবলে খুবই ইম্পর্টেন্ট, একটা প্লেয়ারের মুভমেন্ট বা সে কি করতে যাচ্ছে এই জিনিসটা যখনই আরেকটা প্লেয়ার ধরতে পারবে, তার টিমমেটরা ধরতে পারবে, তখন ওই টিমটা আগুন গতিতে খেলবে, মানে বুলেট গতিতে খেলবে। তো যাই হোক, এইটাই হচ্ছে জাভি আলোনসো করাচ্ছে এখন। সে নিজে তো ভালো একজন কোচ, সেটা প্রমাণ করাইছে বায়ার্ন লেভারকুসেনকে আনবিটান বুন্দেসলিগা জিতিয়ে। এবং সে যে টিম বিল্ড আপ করার পাশাপাশি প্লেয়ারদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করা, যেটাকে বলা হয় ড্রেসিং রুমের এনভায়রনমেন্টটাকে ঠিক রাখা, সব কিছু মিলিয়ে জাভি আলোনসো, এই যে রিয়াল মাদ্রিদের একটা অভিশাপ ছিল যে সিস্টেম ওরিয়েন্টেড কোচ কখনো রিয়াল মাদ্রিদে ভালো করতে পারবে না, সেটাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিচ্ছে। এবং জাভি আলোনসোর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে বড় দলের বিপক্ষে জাভি আলোনসো এখনও রিয়াল মাদ্রিদের হয়ে ভালো কিছু করতে পারেনি। যদিও বড় দলের বিপক্ষে দুইটা ম্যাচ হয়েছে, দুইটা ম্যাচ ছিল পিএসজি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ, দুইটা ম্যাচেই রিয়াল মাদ্রিদ খুবই বাজেভাবে হারছে। তারপরও আশা রাখা যায়, যেহেতু ছোট দলের বিপক্ষে খুবই ভালো খেলতেছে, বড় দলের বিপক্ষেও খুব শীঘ্রই জাভি আলোনসো তার জাদু দেখানো শুরু করবে এবং রিয়াল মাদ্রিদ জিতা শুরু করবে। এবং রিয়াল মাদ্রিদ যদি ওই মোমেন্টামটা ধরে ফেলে, দেন রিয়াল মাদ্রিদের আর পিছে ফিরে তাকাইতে হবে না। লা লিগা হয়তো রিয়াল মাদ্রিদের হাতে চলে আসবে। এখন চ্যাম্পিয়ন্স লিগে তো আসলে রিয়াল মাদ্রিদকে সবসময় ভয় পায়। রিয়াল মাদ্রিদ অফ ফর্মে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ইন ফর্মে থাকে, তারপরেও এখন চ্যাম্পিয়ন্স লিগ তো চ্যাম্পিয়ন্স লিগ। এখানে কি হয় এটা বলা আসলে মুশকিল, কিন্তু লা লিগা মোটামুটি শিওর যে জাভি আলোনসো যদি তার মোমেন্টামটা ধরে রাখতে পারে, তাহলে লা লিগায় এবার জিততে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তো এই ছিল জাভি আলোনসোর ম্যানেজমেন্ট সিস্টেম, মানে কিভাবে ম্যানেজ করতেছে প্লেয়ারগুলোকে, কিভাবে থিঙ্ক করতেছে, এবং কেন সে হচ্ছে ওই অভিশাপটা দূর করতে পারছে। হয়তো জাভি আলোনসোর মতো অন্য কোনো সিস্টেম ওরিয়েন্টেড কোচ এসে আবার রিয়াল মাদ্রিদের এইরকম বেহাল দশা করতে পারে। এটা আসলে যখন আসবে তখন দেখা যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।